নমস্কার, আপনারা দেখছেন ট্রাইফ টিভি বাংলা। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন এমন একটি সেগমেন্ট, এমন একটি অনুষ্ঠান আমরা প্রতিদিন যতদিন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। এবং আজকে একটি খুব গুরুত্বপূর্ণ খেলা, এটা কিন্তু আমরা গতকালকেই আমাদের এই ডিসকাশনে আপনাদের জানিয়েছিলাম। কেন গুরুত্বপূর্ণ? কারণ আজকেই মোটামুটি গ্রুপ বি থেকে কোন দুটি দল উঠছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়া খেলছে, আর এখনো পর্যন্ত দ্য স্কোর মোটামুটি একটা রেসপেক্টেবল স্কোর, 272 ফর 8 আফগানিস্তান। লাস্ট ওভারে খেলা চলছে। আজ কিন্তু ইব্রাহিম জাদান খুব একটা রান করতে পারেনি। আগের ম্যাচে ইংল্যান্ডের এগেনস্টে একদম মারাত্মক খেলা খেলেছিল, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু আজকে 22 রানে সে আউট হয়েছে। কিন্তু আজকে যে খেলেছে, আজকে অনবদ্য খেলেছে যে, তার নাম সেদিক আতাল, 85 এখনো পর্যন্ত করেছে। এবং তার সঙ্গে এই মুহূর্তে খেলছে, সে আউট হয়ে গেছে, সে এই মুহূর্তে খেলছে নূর আহমেদ, 6 রানে খেলছে। তাহলে আলটিমেটলি আজকে আফগানিস্তান যে টোটাল করবে, রেসপেক্টেবল টোটাল করবে, এটা শিওর। অস্ট্রেলিয়াকে কতটা চ্যালেঞ্জ জানাবে, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এ নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ। রিমিক আছে আমার সঙ্গে, রিমিক মাঝি আমার সহকর্মী, ক্রীড়া সাংবাদিক। রিমিকের মুখটা আজকে একটু ফেড হয়ে আছে, কারণ রিমিক, স্বাগত। রিমিক কালকে কিন্তু খুব এক্সাইটেড ছিল, আমাকে বলেছিল যে আফগানিস্তান অঘটন নয়, অবশ্যই আফগানিস্তান ডিজার্ভ করে যে খেলা তারা খেলছে। কিন্তু রিমিক, আজকে যে স্কোর, অবশ্যই খুব ভালো স্কোর, পারবে ডিফেন্ড করতে? দেখো, এখনো পর্যন্ত আমি ওই একটা কথা আছে না, আশায় মরেছে আশা। একদমই। আমি এখনো পর্যন্ত কিন্তু খুব আশাবাদী এই আফগানিস্তান টিমকে নিয়ে। বিশেষ করে ওরা আগের দিনকে যে বোলিংটা করেছে, দেখো 273 রান করে ফেলেছে। 273 রানও কিন্তু মানে খুব একটা খারাপ স্কোর নয়। 9 উইকেটে 273 রান করেছে। এবং আগের দিন যদিও 320 কাছাকাছি রান করে দিয়েছিল, কিন্তু আজকে 273টাও কিন্তু যথেষ্ট ফাইটিং টোটাল। যদি আফগানিস্তানের বোলাররা কনসিস্টেন্টলি, যে কথাটা আগের দিন বলেছিলাম আজকেও আবারও বলছি, শুরু থেকেই কিন্তু অস্ট্রেলিয়াকে চেপে ধরতে হবে। একদমই। কেননা স্টিভ স্মিথ, লাবুশানে থেকে শুরু করে ট্রেভিস হেড রয়েছে, ম্যাথিউ শট রয়েছে, তোমার গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটাকে ইংলিশ রয়েছে একদম। ফলে ব্যাটিং লাইন আপটা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা এতটা শক্তিশালী এবং তাদের ব্যাটিং অর্ডারের ডেপথটা এতটা বেশি। এই রানটা কিন্তু 273 রান হয়েছে। এই রানটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কোনো বিষয় নয়। বিশেষ করে লাহোরের যা উইকেট, লাহোরের ব্যাটিং প্যারাডাইস উইকেট, সেই উইকেটে কিন্তু এই রানটা তোলা, 274 রান তোলাটা কিন্তু খুব কঠিন কাজ নয়। তার উপর অস্ট্রেলিয়ার মতো এই দল, এবং অস্ট্রেলিয়া বড় ম্যাচে বা বড় টুর্নামেন্টে, কারণ আজকেও অস্ট্রেলিয়ার কাছে প্রায় ডু অর ডাই ম্যাচ। একদম। যদি সেমিফাইনালে আজকে অস্ট্রেলিয়াকে যেতে হয়, যে দল জিতবে সেই ফাইনালে চলে যাবে। আজকে যে দল জিতবে সেই দল কিন্তু সেমিফাইনাল সোজা হিসেব। আর যদি অস্ট্রেলিয়া জেতে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকাও আজকে অস্ট্রেলিয়া জিতে গেলে সাউথ আফ্রিকা অটোমেটিক্যালি থ্রু হয়ে গেল, কারণ তাদের 3টে পয়েন্ট আছে। কেন শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকার কাছে, ইংল্যান্ডের কাছে যদি সাউথ আফ্রিকা হেরেও যায়, তাহলেও তাদের পয়েন্ট হবে 3। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া 5 পয়েন্ট নিয়ে 1 নম্বর দল হয়ে উঠবে, আর সেক্ষেত্রে সাউথ আফ্রিকা 3 পয়েন্ট নিয়ে উঠবে। আর যদি সাউথ আফ্রিকা যেতে, সেখানে সাউথ আফ্রিকারও পয়েন্ট হবে 5। তখন রান রেটটা দেখবে, সেই রান রেটের বিচারে তোমার 1-2 কে হবে গ্রুপ টপার, কে আর সেকেন্ড হয়ে কে সেমিফাইনালে যাবে সেটা হবে, সেটা ডিপেন্ড। ফলে আজকে কিন্তু অস্ট্রেলিয়ার পাশাপাশি সাউথ আফ্রিকারও কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, তারা সেমিফাইনালে আজকেই পৌঁছে যাচ্ছে কিনা। যদি না হয়, আজকে যদি অঘটন, বলবো না আবারও শান্তনু তোমাকে অঘটন কথাটা বলতে চাইছি না, আমি একদমই বিরুদ্ধে আফগানিস্তানের খেলায় অঘটন কথাটা ব্যবহার করতে। একটু ডিফেন্সিভ রিমিক কি মানে রিগার্ডিং আফগানিস্তান প্রেডিকশন? আমার মনে হচ্ছে রানটা আরেকটু যদি হতো, যদি রানটা 305-10 পৌঁছতো, তাহলে আমি আবারও আজকে চোখ বুঝে আফগানিস্তানের হয়েই কিন্তু বাজিটা ধরতাম। কেননা আফগানিস্তানে বিশেষ করে ওমর জাই, রাশিদ খানের মতো বা মোহাম্মদ নবীর মতো, আগের ম্যাচেই ওমর জাই 5টা উইকেট নিয়েছিল, এখনোর মধ্যে হাইয়েস্ট, এবং আজকেও 5টা উইকেট, এবং আগের ম্যাচে একটা 40 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আজকেও কিন্তু ওমর জাই কিন্তু 67 রানের একটা ইনিংস খেলেছে, 63 বলে 5টা ওভার বাউন্ডারি আছে এবং মাত্র একটা বাউন্ডারি। আফগানিস্তান অল আউট 273 এ অল আউট হলো, বললাম 274 রানের টার্গেট। রাইট। এবার
যেটা তোমায় আমি বলছিলাম শান্তনু, যে এই ম্যাচ যদি আফগানিস্তানকে আজকেও জিততে হয়, যদি কেন আফগানিস্তান একটা চেষ্টা করবেই একদমই। আর অস্ট্রেলিয়া আনবিটেবল নয়, সেটা আফগানিস্তান কিন্তু লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে প্রমাণ করে। এবার তুমি বলতে পারো ওটা তার একটা আলাদা ফরম্যাট, 20 ওভারের ফরম্যাট, এটা 50 ওভারের খেলা, কিন্তু ওদের কিন্তু সেই মানসিকতাটা তৈরি হয়ে গেছে যে বড় দলকে, বড় টুর্নামেন্টে, বড় মঞ্চে বড় দলকে আমরাও হারাবার ক্ষমতা রাখি। এবং আমরা ইতিমধ্যেই কিন্তু কি চ্যাম্পিয়ন্স কি T20 ওয়ার্ল্ড কাপ বলো বা 2023-এ ভারতে অনুষ্ঠিত ICC 50 ওভার ওয়ার্ল্ড কাপ বলো, সেখানে কিন্তু ওরা 4-5টা বড় দলকে হারিয়েছে। তার মধ্যে কিন্তু ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, নিউজিল্যান্ড আছে। বেশ, ফলে বিশ্বের টপ টেস্ট প্লেয়িং নেশনদের ওরা কিন্তু হারিয়েছে। ওদের খালি এখন আর বাকি আছে ইন্ডিয়াকে হারানো। একদমই। কিন্তু এছাড়া মোটামুটি বাকি সব দলকে ওরা হারিয়ে ফেলেছে। সাউথ আফ্রিকার কাছে যদিও ম্যাচটা হেরেছে, কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচে আফগানিস্তান ওভারঅল যে পারফরমেন্স করেছে, ব্যাটিং বলো বোলিং বলো, তাতে কিন্তু আমি বলছি এই 274 রানটাও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে খুব একটা সহজ হবে না। লড়াই হবে, আবার বলছি লড়াইটা তখনই হবে শান্তনু, যদি যে একদম যে মানসিকতা নিয়ে গত ইংল্যান্ড ম্যাচে আফগান বোলাররা বল করেছিল। তোমায় মাথায় রাখতে হবে, আমরা যতই বলি, যত IPL এর কথা বলি, রাশিদ খান, নবীদের এখনো সেইভাবে সামলাবার মতো ক্ষমতা বা সেই এবিলিটি কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নেই। বেশ, বিশেষ করে রাশিদ খান। আজকেও আমি তোমায় বলছি, আগের দিনও বলেছিলাম, আজকে যদি আফগানিস্তানকে সেমিফাইনাল নিশ্চিত করতে হয় তাহলে কিন্তু রাশিদ খানকে কিন্তু একটা বড় ভূমিকা নিতে হবে। ওদের দলে ফারুকি রয়েছে, ওমরজাই রয়েছে, নবী রয়েছে, স্পিনার। ফলে প্রথম থেকে খুব ভালো ফিল্ডিং সাইড, ভালো ফিল্ডিং সাইড প্রথম থেকে কিন্তু চেষ্টা করতে হবে স্মিথ, হেডদের দ্রুত ফিরিয়ে দিতে হবে। একদমই। তুমি তাতেও নিশ্চিত হবে না, কারণ ওদের যে কথাটা বললাম, নেথান এলিস পর্যন্ত ব্যাটসম্যান শর্ট ওভার ব্যাট করে দিতে, শর্ট অলরাউন্ডার। ফলে ওদের দীর্ঘ ব্যাটিং লাইন আপ, ফলে শুরুতেই দুটো উইকেট তুলে নিয়ে যদি কোথাও গিয়ে ল্যাথার্জির জায়গা চলে আসে, কোথাও যদি গা ছাড়া ভাব চলে আসে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু এই ম্যাচ কিন্তু বার করে দেবে। বেশ রিমি, কালকে আমি তোমার একটা প্রশ্ন করেছিলাম যে রশিদ, ইংল্যান্ডের যে লেগ স্পিনার আছে আদিল রশিদ, তার সঙ্গে অ্যাডাম জাম্পা, এটা একটা কম্প্যারিজন আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম। আজকে কিন্তু অ্যাডাম জাম্পা দুটো উইকেট শুধু নিয়েছে তাই নয়, 8 ওভার বল করে 48 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। তার সঙ্গে স্পেন্সার জনসন, অস্ট্রেলিয়ার যে নতুন বোলার খেলছে, যেহেতু মিচেল স্টার্ক নেই, সেখানে দাঁড়িয়ে তোমার কেমন ওভারঅল লাগলো নেথান এলিস, অ্যাডাম জাম্পা, তার সঙ্গে স্পেন্সার জনসন, যে বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার সেটা দুর্বল মনে হলো? বেন ডোয়ার্সিও আজকে 3টে উইকেট নিয়েছে, রাইট? ডোয়ার্সি 3টে উইকেট নিয়েছে, ম্যাক্সওয়েল একটা উইকেট নিয়েছে। দেখো, জাম্পা অনেকদিন ধরে ক্রিকেটটা খেলছে, এর আগে সেইভাবে অতটা সুযোগ জাম্পার কাছে আসে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেট, সাদা বলের ক্রিকেটে কিন্তু জাম্পা যথেষ্ট কার্যকরী। একদমই। জাম্পা কিন্তু রিস্ট স্পিনটা করে, লেগ স্পিনটা। একদমই। জাম্পা ভালো স্পিনার, তাতে কোনো সন্দেহ নেই, দুটো উইকেট পেয়েছে। আমার বক্তব্য সেই জায়গাতে যে আজকে যদি রাশিদ খানের এই 10টা ওভার কিন্তু খুব ক্রুশিয়াল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে। আমি অন্য বোলারদের নিয়ে অতটা চিন্তিত নই, কিন্তু রাশিদ খানের 10টা ওভার কিন্তু আজকে কিন্তু চ্যালেঞ্জ করে ছুড়ে দেবে কিন্তু অস্ট্রেলিয়াকে। এবং আজকে যদি রাশিদ খান 2-3টে উইকেট তুলে নিতে পারে, তাহলে আমি তোমাকে এখানে বসে এখনই বলে দিচ্ছি, অস্ট্রেলিয়ার কপালে কিন্তু দুঃখ আছে এই 274 রান তুলতে গেলেও। বেশ, তাহলে একটা ভালো স্টার্ট করতে হবে ট্রেভিস হেড আর ম্যাথিউ শট। রানটা আমার মনে হয়েছে আরো 40-45 300 প্লাস বলছিল, 300 প্লাস রানটা হলে কিন্তু খুব ভালো হতো। কিন্তু দেখো, ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারও কিন্তু খুব একটা খারাপ নয় একদমই, এবং ওদেরও ব্যাটিং অর্ডারের গভীরতা কিন্তু অনেকখানি, অস্ট্রেলিয়ারও তাই। ফলে 300 প্লাস হলে যে কোনো ক্ষেত্রেই, যে কোনো অপোনেন্ট টিম যারা রান চেস করতে নামে, তাদের একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার কিন্তু থাকে। সেদিন কি করেছিল আফগানিস্তান? 326 মোস্ট প্রবাবলি, আর আজকে করলো 273, মানে ওই 50-60 রান ডিফারেন্স হলো। আমি তো বলছি আরো 40-45টা রান এক্সট্রা যদি করতে পারতো, এই যদি একটু মাঝখানের ওভারগুলো খেতে পারতো। আটাল আজকে 83 রান করেছে একদম। এই আটাল যদি কাল আগের দিনের মতো অতটাও যদি না হতো, জারদানের মতো যদি আজকে একটা সেঞ্চুরি করে দিতে পারতো, তাহলে কিন্তু এই রানটা আজকেও কিন্তু অস্ট্রেলিয়ার এগেইনস্ট আফগানিস্তান 320 আরামসে করে ফেলতে পারতো, যা রোজ হয় না। তবুও আমি তোমায় বলবো, ইংল্যান্ডের বিরুদ্ধে
এত ভালো ব্যাটিং করেছে। আফগানিস্তান আজকেও কিন্তু ব্যাটিংটা ওরা খুব খারাপ করে, যেটুকুই দেখো শান্তনু, ওদের কিন্তু একজন কি দুজন ব্যাটসম্যান কিন্তু প্রতি ম্যাচে জ্বালিয়ে যাচ্ছে। আগের দিন জাদরান 177, আজকে আমরজাই এবং ওদের অধিনায়ক আগের দিন রান করে দিয়েছিল, ওই 30, 40, 41, 35 এই রানটা করেছিল জাদরান, সেখানে 177 করেছিল। আজকে তুমি দেখো আটাল করলো 83 রান, ওমরজাই 63 রানের ইনিংস খেলে দিল। ফলে ওদের কিন্তু একজন দুজন ব্যাটসম্যান কিন্তু সাপোর্টিভ রোলে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, সেই জন্য রানটা ওরা করতে পারছে। আর এই কারণেই, আর এই জায়গাটা নেই বলেই আজকে কিন্তু বাংলাদেশ পাকিস্তান কিন্তু পিছিয়ে পড়েছে আফগানিস্তানে। না তার মানে তুমি বলতে চাইছো না ওভারঅল যা পারফরম্যান্স, আফগানিস্তান কিন্তু যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আমি তো বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছে, আমি শান্তনু বলছি এই ম্যাচটাও কিন্তু খুব সহজ হবে না। যদি শুরুতে স্টিভ স্মিথ, ট্রাভিস হেডরা যদি ফিরে যায়, তাহলে কিন্তু এই রানটা তুলতেও কিন্তু নাকানি চোবানি খেতে হবে অস্ট্রেলিয়াকে। কেননা আফগানিস্তানের স্পিন অ্যাটাকটা কিন্তু খুব খারাপ নয়। সেক্ষেত্রে আবার জশ ইংলিশ আর গ্লেন ম্যাক্সওয়েলের উপর একদম বাড়তি দায়িত্ব পড়তে হবে। লাবুশানে আছে, লাবুশেন, রাইট, লাবুশেন স্ট্রং ব্যাটিং লাইনআপ, খুব স্ট্রং ব্যাট। আমি তো তোমায় বলছি 6, 7, 7 নম্বর 8 নম্বর অবধি ওদের ব্যাট করে দিতে পারে। ফলে সেই জায়গাটায় ওই একটাই মন্ত্র, আমরা অ্যালেক্স ক্যারেকে মিস করে গেছি। হ্যাঁ, অ্যালেক্স ক্যারের কথা তো আমি তোমায় বললাম, একটাই মন্ত্র আফগানিস্তানের আজকেও, সেটা হচ্ছে শুরুতে উইকেট ফেলো, স্কোরবোর্ড আটকাও, স্ট্রাইক রোটেট করতে দেওয়া যাবে না, সিঙ্গেলস আটকাতে হবে, ডাবলস আটকাতে হবে, বাউন্ডারি তো আটকাতেই হবে। একদম, এটা যদি করতে পারে তাহলেই অস্ট্রেলিয়া কিন্তু চাপে পড়বে। তখনই কিন্তু আবার এই একটাই মন্ত্র, এছাড়া কিন্তু এই উইকেটে খুব একটা কিছু করার নেই। বেশ, যদি কোনো ব্যাটসম্যান নিজে থেকে উইকেট ছুড়ে দিয়ে না আসার, খুব একটা ইন্টেলিজেন্স ব্রিলিয়েন্স, একটা দারুণ বল হলো, আমি আগের দিনকে যেমন রোহিত শর্মাকে সাইন আফ্রিদি বলটা করেছিল, ওই রকম বল না হলে তাহলে কিন্তু এই উইকেটে বোলারদের কিন্তু খুব কষ্ট আছে। এবং শুধু তাই নয়, আমি তোমাকে যেটা বলবো, যে আবারও বলবো, সেই এবং অস্ট্রেলিয়ার কিন্তু সেইভাবে যতই আইপিএল হোক, টি20 জামানা আসুক, যাই হোক, এখনও কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের পক্ষেই এইভাবে রাশিদ খানকে যে সামলে দেবে, বা রাশিদ খানকে ধরে রাশিদ খানের 60টা বলে 80টা রান করে নেবে, সেই দক্ষতা বা সেই এতটাও স্পিন এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খেলতে পারে কিনা আমার সন্দেহ আছে। বেশ, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আফগান স্পিনারদের একটা খুব ইম্পর্টেন্ট রোল হবে, বড় পরীক্ষা। আর আজকে যদি তোমার, আজকে দেখো আমি সবসময় আশাবাদী, আমি সবসময় নতুন দল আসুক, একদমই একদম। আফগানিস্তান যদি সেমিফাইনালে ওঠে, বিশ্ব ক্রিকেটের জন্য এটা খুব বড় বিজ্ঞাপন, একদম বড় বিজ্ঞাপন, নো ডাউট অ্যাবাউট ইট। ইতিমধ্যে নিউজিল্যান্ড ইন্ডিয়া উঠে গেছে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে লড়াই হচ্ছে। সেখানে যদি একটা দলকে আজকে যদি অস্ট্রেলিয়া হেরে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কপালে শনি নাচছে। ইংল্যান্ডকে যদি পরের দিন সাউথ আফ্রিকা হেরে যায়, অস্ট্রেলিয়া ডাইরেক্ট বিদায়। আর যদি সাউথ আফ্রিকাও হেরে যায়, সেক্ষেত্রে দুটো দলের রান রেটটা তখন ফ্যাক্টর হবে, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে। যে বড় মার্জিনে যে দলটা হারবে, সেই কিন্তু বিপদে পড়ে যাবে, সে ছিটকে যাবে। আমার এই পরবর্তী প্রশ্ন তোমায় এটাই জিজ্ঞেস করতাম, যে যদি আজকে অস্ট্রেলিয়া জেতে, আমরা প্রেডিক্ট করতে পারি যদি ঠিকঠাক ব্যাট করে অস্ট্রেলিয়া 273 হয়তো। তুমি যদি বলো আমাকে, আমি বলবো এখনো অস্ট্রেলিয়ার পক্ষে আমি 60 ধরবো, আফগানিস্তানের পক্ষে 40 ধরবো, এই 374-এর ক্ষেত্রে। বেশ, সেই ক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া জেতে, তাহলে তো অবশ্যই 5 পয়েন্ট হয়ে গ্রুপ টপার। কাল যদি সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেয়, আগামীকাল খেলা আছে, সাউথ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, মার্জিনটা তাহলে দুজনেরই 5 পয়েন্ট হয়ে যাবে। তখন মার্জিনটা হবে কত বড় ব্যবধানে হারাচ্ছে, সেক্ষেত্রে রান রেটটা ভ্যারি করবে। এখনো পর্যন্ত রান রেটের বিচারে তুমি যদি দেখো, সাউথ আফ্রিকা এগিয়ে আছে অস্ট্রেলিয়া থেকে। সাউথ আফ্রিকা গেছে অস্ট্রেলিয়া থেকে, ফলে তখন এই জয়ের ব্যবধানটা বা মার্জিনটা তখন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কারণ যে যত বড় ব্যবধানে জিততে পারবে, ততটা রান রেটটা গেইন করতে পারবে। ফলে সেটা একটা ফ্যাক্টর হবে। আবার যদি দুটো দলই হারে, তাহলেও কিন্তু রান রেট ফ্যাক্টর হবে। একদমই, মানে আফগানিস্তান জিতলো আর আগামীকাল ইংল্যান্ড জিতলো, সেক্ষেত্রে কিন্তু চাপটা বেশি থাকবে অস্ট্রেলিয়ার। হ্যাঁ, এখন এমনিতেই তার আমার মনে হয় রান রেটের দিক থেকে সাউথ আফ্রিকা থেকে অনেক পিছিয়ে আছে। তবে তুমি যদি জিজ্ঞেস করো, আমি অস্ট্রেলিয়াকে 60% এগিয়ে রাখছি, এখন আমাদের ফেভারিট বলছি, আর 40% আমি রাখছি পসিবিলিটি অফ উইনের ক্ষেত্রে আমি 40% আফগানিস্তানকে রাখছি, 60 আমি 70% অস্ট্রেলিয়াকে রাখছি উইন প্রেডিক্টর, উইন পসিবিলিটিতে। সেখানে আমি আফগানিস্তানকে 30% রাখছি। ফলে ম্যাচটা বার করে নেওয়া উচিত অস্ট্রেলিয়ার আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভালো খেলে, এবং ওদের যা ব্যাটিং ডেপথ, তাতে কিন্তু এই রানটা, এবং বেশ কিছু তারকা ব্যাটসম্যান রয়েছে ওদের দলে, ম্যাক্সওয়েল রয়েছে, স্মিথ আছে, দীর্ঘদিন সবাই উইকেটার্স বা টি20 খেলে অভ্যস্ত, টি20 খেলেছে, এবং সাদা বলের ক্রিকেটে এরা প্রত্যেকে একদম। ফলে এই রানটা তুলে নেওয়াটা কোনো
কঠিন কাজ নয়, কিন্তু ওই তোমায় বললাম ওই একটা জায়গায় আজকে ফ্যাক্টর হয়ে যাবে আফগানিস্তানের স্পিনটাকে কিভাবে সামলাচ্ছে অস্ট্রেলিয়া। বেশ রিমিক, আমরা সেমিফাইনাল দিকে যদি যাই, মোটামুটি আমরা কালকে আজকে জিতলে যদি আজ অস্ট্রেলিয়া জেতে তাহলে তো জানতেই পেরে যাচ্ছি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকাই উঠছে। এবার কে গ্রুপ টপ করবে সেটা আগামীকালকে হয়তো আমরা বুঝতে পারবো, একদম রাইট? একদম। তাহলে না, এই গ্রুপ থেকে কে গ্রুপ টপ করছে বুঝতে পারবো, মানে বি গ্রুপ থেকে। আর ইন্ডিয়ার মুখোমুখি সেমিফাইনালে কি হবে সেটা তো আমার জানতে গেলে আমাদের রবিবার, 2 তারিখ অবধি রবিবার। হ্যাঁ, আমার যেটা প্রশ্ন তোমাকে, যে একটা ম্যাচ দুবাইতে হচ্ছে সেমিফাইনাল, এটা শিওর, যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে, ইন্ডিয়া দুবাইতেই খেলবে। এই যে দুটো টিম আমরা যদি ধরে নিই অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা উঠবে, আমি যদি প্রেডিক্ট করি সেরকমভাবে যারা আভাস, সেই ক্ষেত্রে যে দল দুবাইতে গিয়ে খেলবে ইন্ডিয়ার এগেনস্টে ব্যাকফুটে থাকবে। অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এটাই তো ইন্ডিয়ার কাছে বাড়তি অ্যাডভান্টেজ হচ্ছে। আমি এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আমি পাকিস্তানের, আমি কালকে ওটা জিজ্ঞেস করেছিলাম তোমাকে, আমি পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি খবর দেখার জন্য বা জানার জন্য, সেখানে কি মানুষ কি বলছে, তারা কিন্তু বলছে যে ইন্ডিয়ার কাছে এটা কিন্তু অ্যাডভান্টেজ, তারাও বলছে। কেননা পাকিস্তানের লাহোর করাচির উইকেট যা, তার সঙ্গে হেলেন হেভেন ডিফারেন্স হচ্ছে দুবাইয়ের উইকেট, একদমই তাই। ফলে তুমি এখানে 3টে ম্যাচ খেলছে একরকম উইকেটে, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা যেই পড়ুক ভারতের সঙ্গে, হোয়াট এভার, কি আফগানিস্তানই পড়ুক, যেই পড়ুক, 3টে দলের মধ্যে যেই, এখন তো বলতে পারবো না কোন দুজন দল যাবে যতক্ষণ আজকে খেলা শেষ হচ্ছে, যেই পড়ুক ইন্ডিয়ার সামনে, সে অস্ট্রেলিয়াও হতে পারে, সাউথ আফ্রিকাও হতে পারে, অথবা আফগানিস্তান হতে পারে, 3টে দলের ক্ষেত্রেই সমস্যা হবে, 3টে দলের ক্ষেত্রেই। কেননা তুমি এই উইকেটটায় গত 15-20 দিন ধরে এই উইকেটটাকে তুমি দেখছো, একদম অলরেডি 3টে ম্যাচ খেলা হয়ে যাবে, এই ওয়েদার কন্ডিশনে তুমি নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছো, অ্যাকাস্টমড হয়ে গেছো, কারেক্ট, এই পিচের উইকেটের চরিত্র তুমি বুঝে গেছো, রাইট। ফলে যদি পাকিস্তানের একটা আজকে ম্যাচটা লাহোরে হচ্ছে, কালকে যদি করাচিতে হতো ইন্ডিয়ার ম্যাচটা সেমিফাইনালটা, তাহলে কিন্তু আমি সমান সমান বলতাম। কিন্তু তুমি 3টে ম্যাচ খেলছো এখানে, এখানে একটা ওয়েদার, এখানের পিচের চরিত্র একরকম, প্রায় ব্যাটিং প্যারাডাইস উইকেট, এখানে বল দারুণভাবে ব্যাটে আসছে, ব্যাটসম্যানরা খুব ভালো স্ট্রোক করতে পারছে, স্ট্রাইক নিতে পারছে, বলে ব্যাটে বলে খুব ভালো হচ্ছে, টাইমিং ভালো হচ্ছে, সেখানে গিয়ে হট করে তুমি একটা সেমিফাইনালের মতো ম্যাচ, যে কোনো জায়গাতেই একটা আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল বলে একটা মনস্তাত্ত্বিক বা একটা সাইকোলজিক্যাল প্রেশার কিন্তু সব ড্রেসিং রুমে থাকবে, একদম। সেই জায়গায় যদি তোমাকে নতুন করে পার্টিকুলার এই একটা ম্যাচের জন্য সেমিফাইনালটাই যদি সমস্ত পুরোটা তোমার বদলে যায়, তাহলে কিন্তু সেই দলের কাছে, যে কোনো দলের কাছে এটা কিন্তু একটা বাড়তি চাপ। বেশ রিমিক, সেক্ষেত্রে দেখুন পাকিস্তানের যে কটা ম্যাচে জায়গায় খেলা হচ্ছে, লাহোরে হচ্ছে, করাচিতে হচ্ছে, স্পিনারদের কিন্তু ভূমিকা মোটামুটি একটা থাকছে, কিন্তু যখন আমরা দুবাইতে খেলা দেখছি সেখানে কিন্তু স্পিনাররা খুব একটা ডাক কাটতে পারছে কি? কেন পাচ্ছে না, কেন পারবে না? মানে তুমি দুক্ষেত্রে কি স্পিনারদের একই কন্ট্রিবিউশন দেখছো? অবশ্যই পাবে। উইকেট, স্লো উইকেট, ওকে, স্লো উইকেট, বল থেমে আসছে, প্রথম দিকে উইকেট খুব ভালো থাকছে, ছোট ছোট সুইং হচ্ছে, পেসাররা সুবিধে পাচ্ছে, কিন্তু উইকেট যত ম্যাচ গড়াচ্ছে, যত উইকেট ভাঙছে এবং যত উইকেট স্লো হচ্ছে, তুমি দেখো অনেক ক্ষেত্রে মিস হিট করতে গিয়ে বা মিস জাজমেন্ট করতে গিয়ে স্টেপ আউট করে এসছে, বল এত স্লো হয়ে গেছে, মিস হিট হয়েছে, আউট হয়ে যাচ্ছে। ঠিক। ফলে কুলদীপ উইকেট পেয়েছে, অক্ষর প্যাটেল উইকেট পেয়েছে, রাইট, বাংলাদেশের রিশাদ উইকেট পেয়েছে, রাইট, পাকিস্তানের আবরার উইকেট পেয়েছে, রাইট। স্পিনাররা উইকেট তো দুবাইতে পেয়েছে। একটু বেশি কি দুবাইয়ের উইকেট স্পিন ফ্রেন্ডলি তুমি যদি লাহোর আর করাচি কম্পেয়ার করো? না, স্পিন ফ্রেন্ডলি আমি বলবো না, তবে স্পিনাররা কিন্তু দুবাইতেও উইকেট থেকে সুবিধে পাচ্ছে, উইকেট পাচ্ছে তো। ওকে, পেসাররা উইকেট পাচ্ছে, স্পিনাররা উইকেট পাচ্ছে। ফলে দেখো, আমি তোমাকে বারবার বলছি, দুবাইতে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আমি দেখছি টসটা। একদমই একদমই, যে টসে জিতবে তার দেখো, কিন্তু যে খুব বড় টসে জিতবে, দেখো পাকিস্তানও তো আগের দিন টসে জিতেছে, কিন্তু এই পাকিস্তান দলটা একদম সিদ্ধারা ভাঙার দল। পাকিস্তান টসে জিতে ব্যাটিংই করেছিল। আমি আগের দিন পাকিস্তানে ইন্ডিয়ার কাছে হারার পর আমি সেখানে শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস এদের বক্তব্য শুনছিলাম পাকিস্তান সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় তারা বলছিল, তারা শোয়েব আখতার বলছে এই দলটা ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগেই তো এই দলটা হেরে গেছে, আবার নতুন করে হারবে কি?
এই দলটার গোটা যা পাকিস্তানের যে দল খেলা শুরু হওয়ার আগেই 11 জন যে প্লেয়ার, সেই 11 জন প্লেয়ারের সব মিলিয়ে 150টা ওয়ানডে এক্সপিরিয়েন্স নেই, ম্যাচ খেলেনি। সব থেকে বেশি একটু মনে হয় সাইন আফ্রিদি খেলেছে 70টা মতো। সবাই তো নতুন। আকিব জাভেদ যে কোচ, সে বলছে আমি আমার সেরা টিম নিয়ে গেছি। একদমই। সেখানে দাঁড়িয়ে শোয়েব আখতার, হাফিজরা বলছে, সালমান বাটরা বলছে, প্রাক্তন ক্রিকেটাররা, যে আকিব জাভেদ বলতে বাধ্য হচ্ছে। মানে যে দলটার 11 জন প্লেয়ারের কালেকটিভ হোয়াইট বল ক্রিকেটের ম্যাচ এক্সপিরিয়েন্স হচ্ছে, ম্যাচ খেলেছে 150টার মতো, সেই দলের থেকে তো একটা প্লেয়ার 10টা ওয়ানডে খেলেছে, কেউ 14টা ওয়ানডে খেলেছে, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ম্যাচে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। এই পাকিস্তান টিমকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন যারা লেজেন্ডারি ক্রিকেটার রয়েছেন, খুবই বিরক্ত, রাশিদ লাতিফ বলো থেকে শুরু করে যারা প্রাক্তন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাইদ আফ্রিদি, আমি শুনছিলাম এদের বক্তব্য, এরা বলছে এই দলটার, এই ইন্ডিয়ার যা রিজার্ভ বেঞ্চ আছে, সেই বা যাদেরকে ইন্ডিয়া আনেনি, এই পাকিস্তান দলটা হেরে যাবে। তুমি আবরারকে আগে বল করতে দেখেছো? মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান লেগ স্পিনার কটা ম্যাচ খেলেছে? আমি ওটাই জিজ্ঞেস করছি, কটা ম্যাচ খেলেছে? ইমামুল হক খেলার কথাই নয়, ফাকার জামান একটা, দেখো এমন ইনজুরি হলো, খুব দুর্ভাগ্য, ফাকার জামান গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। যে ফাকার জামান 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে, বিশেষ করে বাবার আজম, আমার মনে হয় অনেক প্রত্যাশা ছিল পাকিস্তানের। বাবার আজমকে নিয়ে যে বক্তব্যটা পাকিস্তান সংবাদ মাধ্যমে হচ্ছে, বা তোমার প্রাক্তন ক্রিকেটাররাও পাকিস্তানের বলছে, যে বাবার আজম লোভে পড়ে কাজ ক্যাপ্টেন্সিটা নিয়ে কাল করেছে, এবং বাবর আজম নিজেও জানে না যে কোন প্লেয়ারের এফিসিয়েন্সি কতটা, কাকে কিভাবে ব্যবহার করতে হবে। বাবর আজমের ক্যাপ্টেন্সি সেন্স নিয়ে প্রশ্ন তুলছে সেখানকার প্রাক্তন ক্রিকেটাররা। বেশ বেশ, যে কখন কোন সিচুয়েশনে কোন বোলারকে ব্যবহার করতে হবে, কোন সিচুয়েশনে কিভাবে ব্যাট করতে হবে একজন ক্রিকেটারকে, সেটা বাবর আজম, রিজওয়ান ক্যাপ্টেন, সে নিজেও জানে না। সরাসরি তারা বলছে এই ইন্ডিয়া ম্যাচ, যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে পাকিস্তান জিতবে না, তারা এটা খুব ভালো করে জানতো। ফলে দেখো, পাকিস্তান বিদায় হয়ে গেছে, বাংলাদেশেরও বিদায় হয়ে গেছে, বেচারা দুটো ম্যাচ হেরেছে। আমি ঠিক এই প্রশ্নটাই করতাম, তাহলে মানে ঈশ্বর ওদের আল্লাহ কৃপা করেছে যে ম্যাচটা হয়নি, ফলে দুজনেই কি সমান সমান ভাবে সান্ত্বনা পুরস্কার দিয়েছে, নাহলে একটা দলকে 0 নিয়ে ফিরতে হতো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সান্ত্বনা পুরস্কার পেয়েছে। যারা চলে গেছে তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই, সামনে যারা আছে না, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাপ্তি আফগানিস্তান, নো ডাউট, অবশ্যই, এবং হতাশ করেছে পাকিস্তান এবং বাংলাদেশ। আমার প্রাপ্তি বলে আবার আমি তোমাকে সেই একটা জায়গায় বলবো শান্তনু, ওই অঘটন প্রাপ্তি আমি বলবো না। না, আফগানিস্তান যদি আজ হেরেও যায়, 2023 বিশ্বকাপে এই দলটা 6টা পয়েন্ট নিয়েছে। একদম। অস্ট্রেলিয়াকে ওই ম্যাচটায় ম্যাক্সওয়েল যদি অতিমানবীয় ইনিংসটা না খেলতো, তাহলে অস্ট্রেলিয়া হেরে যেত, 200 রানের ইনিংসটা না খেলতো, অস্ট্রেলিয়া ছিটকে যেত, পরের নকআউটে আফগানিস্তান যেত। টি20 ওয়ার্ল্ড কাপে ওরা নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ঠিক ঠিক ঠিক। এমনিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে, লিগের সুপার 8 মানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বেশ, তুমি প্রাপ্তি কেন বলবে? এখন আফগানিস্তানকে তুমি কোনোভাবে মিনোজ বলতে পারো না। হ্যাঁ, যদি আজকে আফগানিস্তান হেরেও যায়, অবশ্যই আফগানিস্তানকে তুমি কখনোই হেয় করতে পারবে না। তাদের এই লড়াইকে তোমার জানাতে হবে এবং গোটা বিশ্ব জানাবে। তাই জন্যই প্রাপ্তি শব্দটা বললাম। বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা জানাবে কিনা, কিন্তু আমি আবারও আজকে এই অনুষ্ঠানে এই কথাটা বলছি, আগেও বলেছি, বাংলাদেশের ক্রিকেট প্রেমী, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের শিক্ষা নেওয়া উচিত এই আফগানিস্তানের ক্রিকেটারদের এই লড়াই, তাদের মানসিকতা, তাদের গেম প্ল্যানিং, একদমই, যে আমার একটা দুটো উইকেট প্রথমে পড়ে যেতেই পারে। আজকেই তো তাই, আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ 30 ওভার ডট বল খেলেছে, 181টা ডট বল খেলেছে বাংলাদেশকে তুমি যদি দেখো, যে বাংলাদেশ 19 ওভারে ইন্ডিয়ার বিরুদ্ধে 228 রান তুলেছিল। বেশ, 181টা না 182টা, প্রায় 30 ওভার ডট বল খেলেছে। দারুণ অবজারভেশন, দারুণ অবজারভেশন। 19 ওভারে বাংলাদেশ 228 রান তুলেছিল। তুমি সেখানে আফগানিস্তানকে দুটো ম্যাচে দেখো, ওদের উইকেট পড়েছে তাড়াতাড়ি, কিন্তু পরে যারা নেমেছে, তারা কি নবী বলো, কি ওমরজাই বলো, জারদান যখন খেলছে, তারা নতুন ব্যাটসম্যান নেবে, তারা কিন্তু ডিফেন্স করেনি, তারাও কিন্তু স্কোরবোর্ডটাকে সচল রেখেছে। বাউন্ডারিও এসছে, 1-2 স্ট্রাইক রোটেট করেছে, সিঙ্গেলসও নিয়েছে, ফলে তারা আগের দিনকে ইংল্যান্ডের বিরুদ্ধে 300+ করতে পেরেছিল। আজকে কিন্তু কেউ সেঞ্চুরি পায়নি আফগানিস্তানের। আটাল 83 রান করেছে, ব্যাড লাক, হয়তো আজকে ও সেঞ্চুরিটা পেয়ে যেত, পায়নি।
কিন্তু তুমি আফগানিস্তানের এই 273 রানের ইনিংসটাকে তুমি যদি চোখ দিয়ে ভালো করে দেখো, ওদের কজন ডট বল খেলেছে। সেই তো নতুন ব্যাটসম্যান এসে সে কিন্তু স্ট্রাইক রোটেট করেছে, সে স্কোরবোর্ড সচল রেখেছে, সেই জন্য 273-এ আজকে আফগানিস্তান পৌঁছতে পারছে, সেই জন্য বাংলাদেশ 228-220 রান তুলতে পারছে। একদমই। ফলে এটা শিক্ষণীয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। আজকে মোহাম্মদুল্লাহ রিয়াদ তার 39 বছর বয়স হয়ে গেছে, আজকে প্রশ্ন তুলেছে, আজকে দীনেশ কার্তিক প্রশ্ন তুলেছে, প্রাক্তন আমাদের ইন্ডিয়ার ক্রিকেটার দীনেশ কার্তিক প্রশ্ন তুলেছে যে মুশফিকুর রহিম, মোহাম্মদুল্লাহ রিয়াদরা 17-18 বছর ধরে বাংলাদেশেরও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তারা একটা ট্রফি দিতে পারেনি। যারা দেশকে এত বছর খেলে একটা ট্রফি দিতে পারলো না, একটা সিরিজ দিতে পারলো না, তাহলে তাদেরকে এতদিন ধরে তাদের ক্যারিয়ারকে এত দীর্ঘায়িত করার মানেটা কি? বেশ, আমাদের সময় একদম শেষ প্রায়। ফলে আফগানিস্তানের এই লড়াইকে কুর্নিশ, আমার বিশ্বাস আফগানিস্তান যে মানসিকতা নিয়ে যে লড়াইয়ের মনোভাব প্রত্যেকের কুর্নিশ জানানো উচিত। আগামী দিনে এই আফগানিস্তান দল কিন্তু বিশ্ব ক্রিকেটে কিন্তু আরো অনেক বড় চমক দেবে এবং তার অপেক্ষা কিন্তু সকলেই করে আছে। গোটা ক্রিকেট বিশ্বকে সেই অপেক্ষা, সেই চমকের জন্য প্রস্তুত থাকতে হবে। বেশ রিমি, আমাদের সময় একদম শেষ প্রশ্ন করব। ফর্মের বিচারে এখনো পর্যন্ত যারা খেলছে, যে দেশগুলো, যে দলগুলো খেলছে, ফাইনালে তুমি কোন দুটো দলকে মোটামুটি এক্সপেক্ট করছো ফাইনালে? এক কথায়। অবশ্যই আমি ফাইনালে এক্সপেক্ট করছি, দেখো, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকে। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডকে? ইয়েস, আমার মনে হচ্ছে না ফাইনাল হতে পারে ইন্ডিয়া নিউজিল্যান্ডের। ইন্ডিয়া অস্ট্রেলিয়া নয়? না। বেশ, রেমিক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আপনারাও প্রেডিক্ট করুন যে কোন দুটো দল ফাইনালে যেতে পারে এবং কারা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন অনুষ্ঠান আমরা প্রতিদিনই আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারাও প্রেডিক্ট করুন আপনার দল কে হতে পারে, আপনার হাইয়েস্ট উইকেট টেকার কে হতে পারে। বলো। যে মনে রাখতে হবে, এটাই কিন্তু সম্ভবত রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি লাস্ট কোনো আইসিসির ইভেন্ট হতে চলেছে। এর পরের ওয়ার্ল্ড কাপে হয়তো এরা থাকবে না, রিটায়ারমেন্ট হবে। এরাও কিন্তু চেষ্টা করবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে কিন্তু অবসরটা নিতে। বেশ দারুণ ইনফরমেশন দিলেন। আমরা সেটা আশা করবো যে ভারত চ্যাম্পিয়ন হোক, আর সময় শেষ কথা বলবে। আমাদের আজকের পর্ব চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই পর্যন্তই চলতে থাকবে। যত খেলা এগোবে আপনাদের সামনে আমরা এই বিশ্লেষণ নিয়ে আসবো। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।